কি যে চলে তোমাদের দুজনের মাথায় বুঝি না। সকাল থেকে খিচুড়ি রান্না করছো, অথচ এখনো তোমাদের খিচুড়িটা ভালোভাবে হলো না। রমলা দেবী বিরক্ত হয়ে বলে উঠলেন, হয়ে গেছে মা, খিচুড়ি প্রায় রেঁধেই ফেলেছি। চুপ থাক, তোমাকে আমি মোটেই সহ্য করতে পারি না। কতবার বলেছি আমার চোখের সামনে বেশি আসবে না। তোমাকে দেখলে আমার গোটা দিনটাই নষ্ট হয়ে যায়। আপনি এমন করে বলছেন কেন মা? এতে আমার খুব কষ্ট হয়। ও, এই অশুভ মেয়েটা বুঝি তোমাকেও নিজের দলে করে নিয়েছে। ভালো, তোমরা দুজনে মিলে এই বাড়িটাই নষ্ট করে দেবে। আমি বরং এই বাড়ি ছেড়ে চলে যাব। আপনি কেন বাড়ি ছাড়বেন? বরং আমাকেই তো বাড়ি ছেড়ে যাওয়া উচিত। কিন্তু আমার তো আর কোথাও যাওয়ার জায়গা নেই, তাই এতদিন এই বাড়িতে আছি। হ্যাঁ হ্যাঁ, তাই তো বলি, এই বাড়িতে তোমাদের কারো থাকার দরকার নেই। দরকার হলে রাস্তায় গিয়ে থাকো, কিন্তু আমার বাড়িতে থেকো না। দুপুরে শিলা এসে দেখল রিয়া চুপচাপ বসে রয়েছে। কি রে রিয়া, এভাবে মন খারাপ করে বসে আছো কেন? দুপুরে কিছু খেয়েছো নাকি এখনো না খেয়েই বসে আছো? না ভাবি, খেতে ইচ্ছে করছে না, আপনারা খেয়ে নিন। কি বলো? সকালে তো আমরা দুজনে মিলে খিচুড়ি রান্না করলাম, একবার চেখে দেখো কেমন হয়েছে। আজ আমার কোনো কিছুই খেতে ইচ্ছে করছে না ভাবি, আপনারা খেয়ে নিন, আমি পরে খাবো। শোন, মায়ের কথা মনেও নিও না। তুই তো জানিস মা এমনই, সারা জীবন এমনই ছিলেন, কারো অনুভূতি বুঝতেনি না। আমি কি করব ভাবি, কোথায় যাব? আমার জীবনও তো কম দুঃখে ভরা নয়। ছোটবেলায় মা বাবা দুজনকেই হারিয়েছি। ভেবেছিলাম বিয়ের পর ভাগ্য ভালো হবে। আমি জানি রিয়া, তোর খুব কষ্ট হয়। তুই এখানে পড়ে আছিস কেন? কোথাও গিয়ে কাজকর্ম করে নিজের একটা জীবন গড়ে নে। কতদিন এমন করে থাকবি? না ভাবি, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যেতে চাই না। এই বাড়িতে আমার স্বামী, তোমার দেওরের স্মৃতি আছে। এই স্মৃতিগুলোর উপর ভর করেই আমি বেঁচে আছি। যতদিন বাঁচব এই হবে আমার আশ্রয়। এই কারণেই তো মা তোকে সবসময় বকাবকি করে। মায়ের অত্যাচার আর কত সহ্য করবি? মা যা খুশি বলুন, আমার কিচ্ছু যায় আসে না। হ্যাঁ, কিছুক্ষণ মন খারাপ হয়, তারপর ঠিক হয়ে যায়। মা তো মা, ডাঁটবেনি। তুই খুব ভালো রিয়া, কিন্তু কেউ তোকে ঠিকমতো মূল্য দেয় না। কখনো কখনো আমিও তোকে ঠিক বুঝে উঠতে পারি না। এদিকে পাড়ার লোক হরিচরণ রমলা দেবীর বাড়িতে এসে বলল, কি হলে রমলা বৌদি, আজকাল তোমায় বাইরে দেখা যায় না? কতদিন হলো আড্ডাও দেইনি, তাই ভাবলাম আজ নিজেই চলে আসি। ভালো করেছিস হরিচরণ, শরীরটা খারাপ থাকে তাই বাইরে যেতে পারি না। তোকে খুব মনে পড়ছিল, ভাবছিলাম কবে আসবি। বলুন তো, মন কেমন আছে? ভালো আছেন তো? মন ভালো থাকবে কি করে? ওই ছোট বউ রিয়া দিনরাত আমাকে জ্বালায়। ওর মতো অশুভ মেয়ের জন্য আমি কিচ্ছু করতে পারি না, না মন ভালো থাকে না শরীর। আর কতবার বলেছি রমলা বৌদি, ওর অত্যাচার সহ্য করতে হবে না, বের করে দিন ওবে বাড়ি থেকে। কিন্তু আপনি তো আমার কোনো কথা শোনেন না। এভাবে সরাসরি তো বের করতে পারবো না, গ্রামবাসী আমাকে দোষ দেবে। তাহলে একটা উপায় বলি, যদি করেন ছোট বউকে সহজেই বাড়ি থেকে বের করতে পারবেন। করবেন? কি উপায়? যে কোনো একটা অজুহাত বানিয়ে ওকে ফাঁসিয়ে দিন, ওর কোনো অপরাধ তৈরি করুন। তখন গ্রামবাসীও আপনাকে দোষ দেবে না, সবাই বলবে ওকে বের করাই ঠিক হয়েছে। ও, এটা তো আমি ভাবিনি। যদি কোনোভাবে ওকে ফাঁদে ফেলা যায় তাহলে কেউই আমাকে কিছু বলবে না। দারুণ উপায়। দেখলেন, আমার মাথায় একটু তো বুদ্ধি আছে, এই কারণেই তো আপনি আমাকে এত পছন্দ করেন। কি হয়েছে বোন, তোমাকে এইভাবে কাঁদতে দেখছি কেন? পথেই শুনলাম নাকি কোনো অঘটন ঘটেছে, তাই সব কাজ ফেলে দৌড়ে এলাম। বলো তো, মা তোমাকে কিছু বলেছে? দাদা, আমি তো কিছুই বলিনি মাকে, তবুও জানি না কেন। রিয়া কান্না ভেজা গলায় বলল, মা আমাকে 2 দিন সময় দিয়েছে, বলেছে 2 দিনের ভেতর এই বাড়ি থেকে বের হয়ে যেতে হবে। তারপর নাকি আমি আর এখানে থাকতে পারবো না। এ কেমন কথা? তুমি বাড়ি ছেড়ে যাবে কোথায়? তোমার তো কোনো ঠিকানাই নেই। কি করব দাদা, এতদিন মাকে বুঝিয়ে এই বাড়িতে ছিলাম,
এখন আর মাকে আটকাতে পারছি না। আমি তো কোনো ভুলও করিনি, তবুও না রিয়া, তুমি কোনো ভুল করনি, এটা তোমার দোষ নয়। না না, দোষ তোমার না, মাই ভুল বুঝেছে তোমাকে। ঠিক আছে, আমি মায়ের সঙ্গে কথা বলবো, দেখবি ঠিক হয়ে যাবে। কি গো, কতক্ষণ ডাকছি, খাবে না? কি নিয়ে বসে আছো? না না, আমার খেতে ইচ্ছা করছে না। আমার ছোট বোন না খেয়ে বসে আছে, আর আমি খেয়ে নি? এটা কি হয়? তুমি তো সকাল থেকে কিছুই খাওনি। রিয়ার জন্য যা করার কাল করব, তাকে আমরা কোনোভাবে বাড়ি থেকে যেতে দেব না। কিন্তু মা কি মানবে? মা ঠিক করলে ছাড়বে না, কিন্তু আমার মনে হয় বড় কিছু গন্ডগোল আছে। এত সামান্য কারণে মা রিয়াকে কখনো বের করবে না। ঠিকই বলেছ, আমি তো কিছুই বুঝতে পারছি না। রিয়া যদি চলে যায় আমার খুব কষ্ট হবে। সারা দিন দাদা দাদা করে ডাকে। আমারও কষ্ট হবে। আমার সব কাজে সাহায্য করে, সুখে দুঃখে পাশে দাঁড়ায়। চলো আগে খাই, তারপর দেখি কি করা যায়। কোনোভাবেই আমরা রিয়াকে অন্যায়ের শিকার হতে দেব না। দিনভার কাজ আর মানসিক যন্ত্রণা সহ্য করতে করতে রিয়া অসুস্থ হয়ে পড়ল। তবুও রমলা দেবী কোনো ছাড় দিলেন না। সব নাটক, 2 দিন সময় দিয়েছিলাম, কালই সময় শেষ। আজ অসুখের অজুহাত। মা চুপ করুন তো, দেখছেন না মেয়েটা কথা বলতে পারছে না, অজ্ঞান হয়ে আছে। তোকে বুঝি না, তুই সব সময় ছোট বৌমার পক্ষ নিস। মা, আমি সত্যের পক্ষ নিই। ইন্দিরা কখনো ভুল করেনি, করবেও না। আহা, একদিন আমার কথা বুঝবি, যখন আমি সব সম্পত্তি বিক্রি করে মরে যাব। আপনার জমি জমার কোনো লোভ আমাদের নেই, চাইলে বিক্রি করে দিন। তোমরা কি খাবে তখন? ভিক্ষে করে খাবো, কিন্তু অন্যায়ের সম্পত্তি নেব না। যা, গিয়ে ঘুমো, কাল বাড়ি ছাড়তেই হবে, এটাই আমার শেষ সিদ্ধান্ত। আপনি যা করেছেন, এর পরও ইন্দিরা যাবে কিনা দেখা যাবে। ভোরে ইন্দিরা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, সে কারো কথা শুনছিল না। দেবেন্দ্র বেরিয়ে পড়ল মাকে খুঁজতে। এত সকাল সকাল আমার বাড়িতে? তোমার ছোট বৌমা তো আজ যাওয়ার কথা ছিল, গেল নাকি? চলুন, আমার বাড়িতে ছোট বৌমাকে আজ বাড়ি থেকে বের করব, তাই আপনার কাছে এসেছি। আরে, আবার আমার কাছে? তোমাকে তো বলেছিলাম এগুলো তোমার বাড়ির ব্যাপার, নিজেই সামলাও। আজ দেখো, যদি না যায় কাল অন্য ব্যবস্থা করব। বাহ, এত লজ্জা দেওয়ার পরও তোমরা থামলে না। আর মা, আপনাকে কি বলবো, কি ধরনের মা আপনি? ওরে, ওর কথা শুনো, যেন বড় বিচারক হয়ে গেছে। তুই আমাকে শাস্তি দিবি? আমি গ্রামের মাথা। মাথা হওয়া মানেই অন্যায় চাপিয়ে দেওয়া নয়। শাস্তি কি আপনি দেবেন নাকি সময় দেবেন, তা ঠিক করবে আপনার কর্ম। সময় হলে দেখা যাবে। মা, আমার সঙ্গে চলো, অন্যায়ের শাস্তি তুমি এড়াতে পারবে না। এ কথা শুনে বুড়িমা নিজের ভুল বুঝল, লজ্জা পেল। মনে মনে সিদ্ধান্ত নিল ছোট বৌমার কাছে ক্ষমা চাইবে। সে হঠাৎ ঘরে ঢুকল। এ কি, আপনি? আপনি তো সহজে ঘরে আসেন না। তোমরা কথা বলছিলে, আমিও বসি, আমাকেও নেবে? আপনি আমাদের সঙ্গে? এ তো স্বপ্ন। তোমরা দুজন খুব ভালো, অথচ আমি তোমাদের বুঝিনি। কত গালাগালি করেছি, ক্ষমা করো। মা, আপনি আমাদের কাছে ক্ষমা চাইছেন? এটা তো অসম্ভব। আপনি বড়, আপনার বকুনি আমাদেরই প্রাপ্য। এই অত্যাচারকে বকুনি বলো না, আমাকে আরো লজ্জা দিও না, প্লিজ, আমাকে মাফ করে দাও। আপনি ভুল স্বীকার করেছেন, এটাই যথেষ্ট মা। হ্যাঁ মা, আমার তো মাই ছিল না। আজ আপনি আমাদের ভালোবেসেছেন, এটাই আমার কাছে স্বর্গের সমান। এসো দুজন, আমার কোলে এসে বসো। অনেক ভুল করেছি, এবার সব ঠিক করতে চাই। আর কখনো অত্যাচার করব না, কোনো দিন না। কমলা বুড়ি তার ছেলে দীপক আর পুত্রবধূ মীরার সঙ্গে থাকতেন, কিন্তু এই সংসারে তিনি কোনোদিন শান্তিতে থাকতে পারলেন না। ছেলে আর বৌমা তাকে সব সময় কষ্ট দিত। এতক্ষণ ধরে রান্নাঘরে কি করছো তুমি? কতক্ষণ হয়ে গেল?
এখনো খাবার রাধা শেষ হলো না কেন? আমার তো পেটের মধ্যে ইঁদুর লাফাচ্ছে। আর একটু সময় দাও মা, ডালটা প্রায় হয়ে এসেছে, নামিয়ে দেব। আমাকে মা বলে ডাকো না, আমি তোমার মা নই। তুমি এত ধীরে ধীরে কাজ করো, আমি কি বসে বসে তোমার জন্য অপেক্ষা করব? আর কত কথা শুনবো? আমি কি কিছু বললাম? বয়স হয়েছে বলে এখন আর শরীর সেভাবে চলে না। অজুহাত দিও না। গতকাল তো বাজারে তোমাকে বেশ তাড়াতাড়ি হাঁটতে দেখেছি, এখন আবার শরীর খারাপ। হ্যাঁ, তোমার বাবা মা কি কখনো তোমাকে বড়দের সম্মান করতে শিখিয়েছিল? আমি কি তোমার কোনো ক্ষতি করেছি? শুধু একটু শান্তি চাই। চুপ করো, এক্ষুনি খাবার এনে দাও, আমাকে অপেক্ষা করাতে পারবে না। মীরা তার শাশুড়িমাকে অনেক বকাঝকা করে সেখান থেকে চলে গেলেন। কমলা বুড়ি তার ছেলে দীপক ও পুত্রবধূ মীরা একসাথে খেতে বসেছে। আর একটু ডাল আর একটু ভাত দাও, আমার পেট ভরেনি। কি? আর ভাত? কত খাবে তুমি? এত বড় পেট নিয়েও এখনো ভরেনি? বয়সে বেশি খেলে শরীর খারাপ হবে। মা, তোমার জন্য আলাদা রান্না করতে হয়, তারপরও তোমার মন ভরে না। এত খাবে কোথা থেকে এনে দেব? আমরা টাকা বৃথা উড়াতে বসে আছি নাকি? আমি তো সামান্যই খেয়েছি, সত্যি আর একটু দরকার ছিল। 2 মুঠো ভাত চাইছিলাম শুধু। মা, তুমি সারা দিন ঘরে বসে থাকো, কোনো কাজকর্ম করো না। এত খিদে কেন লাগে বলো তো? যা দেওয়া হয়েছে তাই খাও। এই বয়সে এত খাওয়ার দরকার নেই। একেবারে ঠিক। এত কিছুর দাম কেমন জানো? সব তোমার পেছনেই নষ্ট হয়। তুমি বেশি খেলে আমরা কি খাবো? আমাদের কথাও তো ভাবতে হবে। আমার কান পুড়ে গেল তোমাদের কথা শুনে। 2 মুঠো খাবারও কি দিতে পারবে না? তবে আমি তোমাদের কাছে বোঝাই হয়ে গেছি, তাই না? অবশ্যই বোঝা হয়েছ। ঘরে বসে বসে খেয়ে খেয়ে দিন দিন মোটা হচ্ছ। এটা ভালো কিছু নয়। বয়স হলে মানুষকে হালকা পাতলা থাকা ভালো। এবার চুপ করে খেয়ে ওঠো, বেশি কথা বললে খাবারটুকুও বন্ধ হয়ে যাবে। কি ধরনের ছেলে জন্ম দিয়েছিলাম আমি? মেয়ে হলে অন্তত আমাকে দেখতো। তুমি তো ছেলে হয়ে শত্রুর মতো আচরণ করছো। এক রাতে দীপক আর মীরা পরিকল্পনা করল। শোনো দীপক, এভাবে আর চলতে পারে না। তোমার মা আমাদের জন্য বোঝা হয়ে গেছেন। আমাদের ওকে ঘর থেকে বের করতে হবে। কি বলছো মীরা? নিজের মাকে ঘর থেকে বের করে দিই? ও তো আমার মা। এখন কোথায় যাবে বলো তো? কেন যাবে না? যে খালি খায় আর বসে থাকে তাকে ঘরে রাখা যায় না। যদি আমাদের সন্তান হয় তবে তারা কি শিখবে? আমি আর সহ্য করতে পারছি না। আচ্ছা, তোমার কথাই ঠিক মনে হচ্ছে। অন্য কোনো উপায় দেখি না। মা, আর কোনো নাটক করো না, যা বলছি তাই করো। মা, এখন থেকে আমি আর তোমাকে খাওয়াতে পারবো না। তুমি আমাদের পরিবারের জন্য বোঝা। তুমি এখান থেকে চলে যাও। দীপক, কি বলছিস তুই এসব? আমি তোর বোঝা হয়ে গেছি এখন? রাতের অন্ধকারে আমি কোথায় যাব? আমাকে এভাবে ফেলে দিও না। মা, এতদিন আমরা সহ্য করেছি, এখন আর পারছি না। তুমি আমাদের জন্য বোঝা হয়ে গেছো। হ্যাঁ, ঠিক তাই। এক্ষুনি বের হও। আমি চাই না তোমাকে আর চোখের সামনে দেখতে। দীপক, আমি তোমার পায়ে পড়ছি, আমাকে বের করে দিও না। যদি তোমার বাবা বেঁচে থাকতেন তাহলে এমন হতো না। মা, সময় ফুরিয়ে গেছে, এখন চুপচাপ বের হয়ে যাও। অসহায় কমলা বুড়ি রাতের অন্ধকারে দিশাহারা হয়ে রাস্তায় বেরিয়ে গেলেন। পথে তার সঙ্গে দেখা হলো এক বৃদ্ধার, সুবর্ণা বুড়ি। আরে কমলা দিদি, এত রাতে কোথায় যাচ্ছ? সব ঠিক আছে তো? আমার আর কিছু নেই। ছেলে বৌমা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। এখন আমি একা। হায় হায়, নিজের মাকে কেউ বের করে দেয়? এসো আমার সঙ্গে, আমি একা থাকি। তুমি যতদিন চাইবে আমার ঝুপড়িতে থাকতে পারবে, আমি তোমাকে কষ্ট দেব না। কমলা অবশেষে সুবর্ণার সঙ্গে থাকতে শুরু করলেন। এদিকে গ্রামে সব ছড়িয়ে পড়ল। শুনছো ফরিদা, আজকালকার ছেলেদের আচরণ দিনকে দিন কেমন খারাপ হয়ে যাচ্ছে। কি বলো বৌমা? আবার কি ঘটল? আর বলো না রে। দীপক নামের ছেলেটাকে তো চেনোই, তাই না? কাল রাতেই নিজের মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। হায় আল্লাহ, নিজের মাকে? কি দোষ করেছিল সেই বুড়িমা? দোষ কিছুই না রে বোন।
বউয়ের কথায় অন্ধ হয়ে গেছে ছেলেটা। বউ নাকে বলেছে, তোমার মা থাকলে আমি এই বাড়িতে থাকতে পারবো না। আর তাতেই দীপক নাকি রাতের অন্ধকারে নিজের মাকে দরজার বাইরে ফেলে দিল। মানুষ এতটা পাষাণ হতে পারে ভাবতেই পারছি না। যেই মা তাকে বুকের দুধ খাইয়ে বড় করেছে, আজ সেই মাই আশ্রয়হীন। ঠিক তাই রে। মা তখন কেঁদে কেঁদে বলছিল, বাবা, আমার যদি কোনো দোষ থাকে আমায় ক্ষমা করে দিস, কিন্তু রাতে এইভাবে বের করে দিস না। কিন্তু ছেলেটার বুক নরম হয়নি। এমন সন্তান যেন কারোর ঘরে না জন্মায় রে। আজকালটার কিছু বউ আর ছেলে নিজেদের সুখের জন্য মায়ের কষ্টকেও পাত্তা দেয় না। গ্রামপ্রধান রমনাথ বাবু শুনে অবাক হয়ে গেলেন। বাবু, দীপক আর মীরা মিলে কমলাবুড়িকে ঘর থেকে বের করেছে। রাতের অন্ধকারে তাকে রাস্তায় ঘুরতে দেখেছি। ছি ছি, যে ছেলে নিজের মায়ের সম্মান রাখতে পারে না তার সমাজে কোনো স্থান নেই। এর বিচার হবে। রমনাথ বাবু জানতেন দীপক আর মীরা খুব লোভী, তাই তিনি ফাঁদ পাতলেন। রমনাথ বাবু দীপককে উচিত শিক্ষা দেওয়ার জন্য দীপকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। তাই রমনাথ বাবু দীপকের বাড়িতে গেলেন। দীপক, জানো কি তোমার মায়ের নামে অনেক জমি আছে? কাগজ যদি না খুঁজে পাও অন্যরা দখল করে নেবে, সাবধান হও। দীপক ও মীরা চমকে গেল। দীপক, তোমার মায়ের নামে যে পুরনো সম্পত্তিটা ছিল তার খবর জানো? সম্পত্তি? আমার মায়ের নামে কিছু আছে নাকি? মা তো কখনো বলেনি। আরে বলবে কি করে, এতদিন তো অন্য লোকেরা ওই জমি দখল করে খেয়ে বসে আছে। এখন সময় এসেছে ওই জমি ফিরে পাওয়ার। কিন্তু কাগজপত্র রেডি না করলে কিছুই হবে না। মানে এখন যদি আমি চেষ্টা করি তাহলে জমিটা ফিরে পেতে পারবো? হ্যাঁ, পারবে, তবে একটু ঝুঁকি আছে। তোমার মা যদি এখনো ওই সম্পত্তির দাবি করে তাহলে ওর স্বাক্ষরও লাগবে। যাই হোক, আমি যাচ্ছি এখন, ভালো করে ভেবে নিও। এই বলে রমনাথ বাবু ধীরে ধীরে চলে যায়। দীপক গভীর চিন্তায় ডুবে যায়। ঠিক তখনই তার স্ত্রী মীরা, ওগো, আমি কি শুনলাম? সম্পত্তি? তাহলে আমরা তো অনেক টাকার মালিক হয়ে যাব, তাই না? চুপ করো মীরা, টাকার লোভেই তো তোমার কথায় আমি আমার মাকে রাতের অন্ধকারে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। আজও সেই রাতটা ভুলতে পারি না। ওগো, আবার পুরনো কথা তুলো না। মা তো আমাদের কিছুই দেননি। এখন যদি সুযোগ এসেছে তাহলে কেন ছাড়ব? তুমি জানো না মীরা, মা কিছু দেননি কারণ তার নিজেরই কিছু ছিল না। আজ শুনছি মার নামে সম্পত্তি ছিল, কিন্তু তিনি চুপ ছিলেন যেন কেউ লোভ না করে। আমি যদি তাকে না তাড়াতাম আজ হয়তো এই লজ্জাটা সহ্য করতে হতো না। আমি ভুল করেছি দীপক। আমি শুধু ভালো জীবন চেয়েছিলাম, কিন্তু বুঝিনি সেই চাওয়াই আমাদের অভিশাপ হয়ে দাঁড়াবে। ওগো, চলো আমরা মাকে খুঁজে বের করি। হ্যাঁ মীরা, মায়ের আশীর্বাদ ছাড়া কোনো সম্পত্তি সুখ দিতে পারে না। এখন আমার একটাই কাজ, মাকে খুঁজে বের করা। তার ক্ষমা না চাইলে আমি শান্তি পাব না। এই বলে দীপক ও মীরা কমলা বুড়িকে খুঁজতে লাগল। তারা হাঁটতে হাঁটতে সুবর্ণা বুড়ির বাড়িতে গেলেন। মা, আমরা তোমাকে নিতে এসেছি। তোমাকে ছাড়া ঘর শূন্য লাগে। আমাদের ভুল হয়ে গেছে, ফিরে চলো। তোমরা আমাকে রাতের অন্ধকারে বের করে দিয়েছিলে, এখন হঠাৎ এত মায়া কেন? শুধু জমির জন্যই তো এসেছো। না শাশুমা, আমরা সত্যিই তোমাকে ভালোবাসি। ভুল হয়ে গিয়েছিল, এবার থেকে আর কষ্ট দেব না। দূর হও, যদি আমি আশ্রয় না দিতাম তবে তোমাদের মা আজ ভিক্ষা করত। তোমরা মানুষ নও, অমানুষ। দীপক আর মীরা লজ্জায় মাথা নিচু করে ফিরে গেল। সমাজে তাদের লজ্জাজনক অবস্থার কারণে কেউ আর সাহায্য করল না। মীরা অসুস্থ হয়ে পড়ল, কিন্তু গ্রামে কেউ চিকিৎসক ডেকেও আনল না। মীরা, আমরা ভুল করেছি। মাকে কষ্ট দিয়ে বড় পাপ করেছি। আজ সেই পাপের ফল ভুগছি। হ্যাঁ দীপক, আমারও এখন বুঝতে পারছি। যদি আবার মায়ের কাছে ক্ষমা চাইতে পারতাম। তারা অবশেষে কমলা বুড়ির কাছে ক্ষমা চাইতে গেল। মা, আমাদের মাপ করে দাও, আমরা ভুল করেছি। আমি তোমাদের মাফ করেছি, তবে আমি এখন একা শান্তিতে থাকতে চাই। সুবর্ণা আমার সঙ্গী হবে। তোমরা সুখে সংসার চালাও, আমি দূর থেকে আশীর্বাদ করব। শেষমেশ কমলা বুড়ি আর সুবর্ণা বুড়ি নদীর ধারে ছোট্ট ঘরে একসঙ্গে নতুন জীবন শুরু করলেন।
বহুদিনের দুঃখ, অবহেলা আর কষ্টের পর তারা শান্তি পেলেন। কেমন আছো এখন বোন? শান্তি পেয়েছো তো? হ্যাঁ বোন, অনেক শান্তি পেয়েছি। জীবনের সমস্ত কষ্ট থেকে মুক্তি মিলেছে। বাবা যে আমাকে কোথায় বিয়ে দিয়েছিল, এদিক সেদিক ঘুরে একটু রিলস বানাবো সেটাও আমি পারছি না। গ্রামের মানুষগুলো সব ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। যত সব অশিক্ষিত মনক্ষুধর্মই গ্রামেই আছে। আচ্ছা, তুমি এই বাড়ির বউ হয়ে খোলা মাঠে দাঁড়িয়ে রিল বানাবে, তাতে কোনো ক্ষতি নেই। গ্রামের লোক দেখছে বলে তারা সবাই অশিক্ষিত, মূর্খ, তাই না? তোমার লজ্জা লাগে না বিয়ের পর শ্বশুরবাড়ি এসে খোলা মাঠে দাঁড়িয়ে রিল বানাতে? বৌমা, একটা কথা কান খুলে শুনে রাখো। এই পরিবারে থাকতে হলে তোমাকে পর্দায় থাকতে হবে। আমাদের ফ্যামিলির বউদের রিলস বানানো, ডান্স করা বাড়িতে একদমই অ্যালাউ নেই। ডান্স যদি করতেই হয়, তুমি তোমার বাপের বাড়ি গিয়ে করবে, এখানে নয়। যত সব আজকালকার দেখাদেখি আমি সহ্য করব না। ওই হ্যালো, তোমরা আমাকে ওইসব ঘরের মেয়ে মনে করো না যে তোমরা আঙ্গুলের ইশারায় নাচাবে আর আমি চুপচাপ তোমাদের কথা শুনে নাচব? ইউ আন্ডারস্ট্যান্ড? মা, এতদিন তো সহ্য করেছি। ও যা করেছে তাই মেনে নিয়েছি। আর কতদিন সহ্য করব বলুন? সারাদিন সাজা গোছা আর ইনস্টাগ্রাম, ফেসবুকে রিলস বানানো, এছাড়া তো কোনো কিছুই দেখতে পাই না মা। সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকে। আমরা কি একাই বউ নাকি? আমরা খাই, ও খায় না। বলেন তো মা, ও বাড়ির কোনো দিন কোন কাজটা করেছে? থালা বাসন থেকে শুরু করে ঘর ঝাড় দেওয়া, রান্না বান্না করা, কাপড় কাচা সবই তো আমরা করি মা। কি আমি ঘর ছাড় দিব, থালা বাসন মাজব? তোমরা ভাবলে কি করে? আমি আমার পাপার একমাত্র মেয়ে। আমার বাবা আমাকে টাকা পয়সা দিয়ে বিয়ে দিয়েছে, আর আমি থালা বাসন মাজব? এই বাড়ির থালা বাসন মাজার জন্য আমার পাপা এতগুলো টাকা দেয়নি, বুঝেছ? আমার এখানে যা ইচ্ছে আমি তাই করব। নাচব, গাইব, সাজব, তাতে তোমাদের নাক গলানোর দরকার নেই। এটা তোমার বাপের বাড়ি না যে তুমি যা করবে আমাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে। গ্রামের লোক শুনলে কি বলবে বলো? প্রতিদিনের ঝগড়া শুনে তারা হাসবে নাকি আমাদের ইজ্জত রাখবে? শুনো গ্রামের লোকেরা, বড় লোকের মেয়েকে বিয়ে করলে ভবিষ্যতে কি কি হতে পারে সেটা ওদের জানা দরকার। ওই হ্যালো, আমার ফ্যামিলি তুলে তোমার কথা বলার সাহস হয় কথা থেকে? তোমরা যেমন ফকির, ফকিরের মতনই থাকবে। ইউ আন্ডারস্ট্যান্ড? তোমাদের মতো ফকিরকে আমার বাবা এক হাতে কিনবে আর এক হাতে বেচে দেবে। যেমন ফকির তেমন ফকিরের মতনই থাকবে সারা জীবন। একটা কথা মনে রাখো, আমরা গরিব হতে পারি কিন্তু ফকির নই। আর গরিব হওয়া অপরাধ নয়, অপরাধ হচ্ছে তোমার মতো অশিক্ষিত, বেয়াদব আচরণ করা। সম্মান যার নেই তার ধন সম্পদ কোনো মূল্য রাখে না। আমরা পরিশ্রম করি, নিজের যোগ্যতায় দাঁড়াই, কিন্তু তুমি শুধু বাবার টাকায় গর্ব করো। বড় বৌমা, এবার চুপ কর, আমি আর পারছি না। দাঁড়ান না মা, আজ বড়লোকের মেয়েকে সুযোগে পেয়েছি। বড় বউ, আমি তোমাকে জোর হাত করে বলছি, বন্ধ করো এসব। মা, আমার সামনে হাত জোর না করে ওই বড়লোকের মেয়ের সামনে হাত জোর করে বলুন, ও যেন নেক্সট টাইম রিলস ফিলস না বানায়। এই বাড়ির মান সম্মান আছে, সম্মানটা যেন ধুলোয় না মিশায়। আমার মতো বউ পেয়ে তোমরা কি ভাবছো আমি চুপচাপ বসে থাকবো? আমি যেমন খুশি তেমনই জ্বলবো, আর যারা শুনতে পারবে না তারা নিজেরাই মুখ বন্ধ করে নেবে। আমি তোদের দুজনকে বলছি, তোরা এবার চুপ করো। মা, আপনি দেখতে পাচ্ছেন না ওর বাপ বড়লোক বলে আমাদেরকে কত কথা শোনাচ্ছে? বড় লোক আছে, ওর বাপ আছে, তাই বলে কি আমরা ওর কথা শুনবো? উফ! ঠিক আছে মা, আমি অশিক্ষিত মূর্খদের সঙ্গে কথা বলতে রাজি নেই। আমি এখন চা খাবো, ওকে চা বানিয়ে দিতে বলুন। কোথায় আছো তুমি? কেন, কি হয়েছে? তোমার বাড়ির লোক আমাকে একটা চা বানিয়ে দিল না? আরে তো নিজেই বানিয়ে খাও না। কি? আমি চা বানাবো? আমার পাপা আমাকে চা বানানোর জন্য এখানে রেখেছে। আমার পাপা আমাকে এতগুলো টাকা দিয়েছে যেন আমি একটু সুখ শান্তিতে থাকতে পারি। আমাকে এই বাড়িতে ঝি বানানোর জন্য এতগুলো টাকা দেয়নি, বুঝেছ? আমিও সবকিছু জানি না। আমি এখন চা খাবো, হয় তুমি বাজার থেকে নিয়ে এসে দাও, না হলে ওদেরকে চা বানাতে বলো।
ওরা যেন আমাকে চা বানিয়ে দেয়। আমি তোমাকে 10 মিনিট সময় দিলাম। ওকে 1 কাপ চা বানিয়ে দিই, যদি ওর মাথাটা ঠান্ডা হয়। আপনি চা বানাবেন না, ওঠেন, ওখান থেকে ওঠেন। কেন ঝগড়া করছিস মা? 1 কাপ চাই তো বলেছে, বানিয়ে দিই না। আমি বললাম না আপনি চা বানাবেন না তো বানাবেন না, ব্যাস। তাহলে তুই বানিয়ে দে মা। আমি বানাবো না। ওর বাপ টাকা দিয়েছে বলে ওর এত অহংকার। ও যদি ভালোবেসে বলতো ওকে চা কেন, আমি ওকে শরবত বানিয়ে দিতাম। হ্যাঁ মা, যার গুণ আছে তার জন্য আমরা সব করব। কি বললে ইডিয়েট? ও তোমরা আবার ইংলিশ কি করে বুঝবে? তোমরা তো অশিক্ষিত মূর্খ। তোমার বাপ আমাদেরকে চাকর রাখেনি, ওকে? তাই তুমি যখন যা বলবা তাই আমাদেরকে করতে হবে। তুমি চা খাবে বলছিলে না? যাও নিজে বানিয়ে খাও। ওরে মা, তোরা ফালতু ফালতু ঝগড়া করছিস কেন? 1 কাপ চাই তো বলেছে, দে, তুই বানিয়ে দে। ওকে 1 কাপ চা তো দূরের কথা, ওকে 1 ফোঁটা জলও দিব না। ওর বাপের টাকার গরম যতদিন না কমবে ও ততদিন নিজেই বানিয়ে খাবে। মা, আমি অশিক্ষিত মূর্খদের সঙ্গে কথা বলতে চাই না। আমি শুধু এতটুকুই জানতে চাই আমার জন্য চা বানাবে কিনা। ঠিক আছে, আমি বানাচ্ছি, তবুও তোরা চুপ করে থাকো। মা, আমি যখন বলে দিয়েছি এ বাড়িতে কেউ কাউকে চাকর রাখেনি। আমি যখন বলেছি আপনি চা বানাবেন না তো বানাবেন না, ব্যাস। আমার সঙ্গে তুই পাঙ্গা নিতে এসো না, আজ আমি তোমাদের সবাইকে দেখে নিব। বড় লোকের মেয়ে, আজ আমিও দেখছি তুই কত উঠতে পারো। হ্যালো বাবা, বল মা। তোমরা কালই এখানে চলে এসো। কেন? কি হয়েছে সেটা তো বল। তোমরা আগে এখানে এসো, তারপরে সব জানতে পারবে। ঠিক আছে, তোর মায়ের সঙ্গে কথা বলবি? না, আমার এখন মুড ভালো নেই। আচ্ছা ঠিক আছে, আমরা কালই আসছি। বাবা, এই সব কি হচ্ছে বলো? বাড়িতে যদি প্রত্যেক দিন এইভাবে ঝামেলা হয়, তাহলে সমাজের লোক কি বলবে বলো? কেন মা, বাড়িতে কি হয়েছে আর এত ঝগড়াঝাটি হচ্ছে কেন? তোর বউ যদি প্রতিদিন এই বাড়িতে ঝগড়াঝাটি লাগিয়ে থাকে, তাহলে কিন্তু আমি বাড়ি থেকে চলে যাব। কেন, কি হয়েছে মা? কি আর হবে? আমি পাপ করেছিলাম, তাই আমি সাজা পাচ্ছি। মানে, আমরা তো অশিক্ষিত মূর্খ। তুমি তোমার শিক্ষিত বউকে গিয়ে জিজ্ঞেস করো কি হয়েছে। রিয়া, রিয়া, রিয়া। কি হলো? এত চিল্লাচিল্লি করছো কেন? বাড়িতে কি হয়েছে? আমার মুড ঠিক নাই। কেন? তুমিই বলো, আমি রিল বানাইলেই এরা কেন জ্বলে? তুই এক কাজ কর, তোকে আর রিল বানাতে হবে না। ভাই, তুমি একটা কাজ করো, ওর জন্য আমাদের ছাদে একটা স্টেজ বানিয়ে দিও। আমি অর্কেস্ট্রা নিয়ে আসব, ও ওখানে ডান্স করবে। কি? পাশে দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসা করো না। হ্যাঁ, দরকার হলে ডান্স করব। আর কিছু? গ্রামের লোক তোর বইয়ের এসব কাণ্ডকীর্তি দেখে চারদিক থেকে সিটি মারছে, আর তোমার বউ ওখানে ডিজে বাজে ডান্স করছে। এতে আমাদের ফ্যামিলির মান সম্মান বাড়বে না ধুলোয় মিশবে, তুমি বলো। Shut up, you literate oman. You shut up, literate oman. Don't want to talk to a fool like you. Who do you think you are? You think you are more educated than me? In this house, I'm the more educated than you. Did you understand? আরে, আমি তোমার থেকে বেশি পড়াশোনা করেছি, বুঝেছো? কিন্তু তোমার মতো আমি কখনো বড়াই করি না। কেন জানো? কারণ আমার স্বামী অশিক্ষিত, আর সেটা জেনেও আমি অশিক্ষিতর মতোই রেত থাকি। কারণ আমি যদি তোমার মতো ইগো দেখাতাম, তাহলে সেটা দেখে আমার স্বামী কষ্ট পেত, আর আমি চাই না আমার জন্য আমার স্বামী হট হোক। আরে, যারা শিক্ষিত নয় তাদের মধ্যে অন্তত কালচার থাকা দরকার। মেয়েদের মুখে এসব কথা মানায় না। তুমি না আমাদের সব সময় ছোট নজরে দেখো। যেদিন থেকে তুমি আমাদের বাড়ি এসেছো, সেদিন থেকে তোমার কাপড় কাচা থেকে শুরু করে কি না করেছি বলো। সকালের চা থেকে শুরু করে রাতের ডিনার পর্যন্ত সমস্ত কিছু এগিয়ে দিয়েছি তোমাকে। এমনকি তোমার শোয়ার সময় সেই বিছনাটাও আমি পেতে দিই। কেন জানো? কেননা আমাদের বাপ মা সেই পরিবেশে আমাদেরকে মানুষ করেছে। বিটেক কমপ্লিট করেও আজ এই বাড়িতে চাকরের মতো থাকি। কেন জানো? শুধু বাপ মায়ের মুখ উজ্জ্বল করার জন্য। তোমার জন্য কি না করেছি বলো। আমি যদি সেটা একটা কুকুরকে করতাম, সেও আমাকে সম্মান দিত, সারা দিন সে আমার পিছনে পিছনে ঘুরত। আর তুমি
তুমি তো সেই কুকুরের লেভেলেও যাও না। মা, ভাবি যেটা বলছে সেটা কি সত্যি? হ্যাঁ রে বাবা, তোর ভাবি যা বলছে সবই সত্যি। তোর বউ এই বাড়ির কোনোদিন একটা কাজও করে না। ওর সকালের চা থেকে রাতের ডিনার পর্যন্ত সব আমাদেরকেই দিয়ে আসতে হয়। ওর রোজ রোজ নতুন নতুন নাটক সব সহ্য করতে হয় আমাদেরকে। আরে এত কিছু হয়ে গিয়েছে, তাও আমাকে জানাওনি কেন? ভয় বলিনি রে বাবা, ভয় বলিনি, যদি না কোনোদিন ঝামেলা লেগে যায়। বাবা, আমি তোকে আগেই বলেছিলাম বড়লোক বাড়িতে বিয়ে করিস না, আমরা যেমন তুই তেমন ঘরেই বিয়ে কর। কিন্তু তুই তো শুনলি না, তোকে তো বড়লোক ঘরেই বিয়ে করতে হবে। আমি যদি জানতাম তাহলে এত বড়লোক ঘরের মেয়ে আমি কোনোদিন ঘরে আনতাম না। ওকে বিয়ে করে এনে তোমাদেরকে এত বড় বিপদে ফেলবো আমি কখনো ভাবতেও পারিনি। ওই হ্যালো, তোমরা কি এমন বিপদে পড়েছ? হ্যাঁ, কেমন বিপদে পড়েছ? আমার বাবা তোমাদেরকে এতগুলো টাকা দিয়েছে এই বাড়ির ঝিগিরি করার জন্য, বুঝতে পেরেছ? এতগুলো টাকা দেওয়ার কারণ কি জানো? আমার পেছনে একটা ঝি রাখার জন্য, যে যেন আমার সব কাজ করে দেয়। তোমরা যদি না করো তাহলে যাও, আমার বাবার টাকা দিয়ে আমার জন্য একটা ঝি রাখো। রিয়া চুপ। আই উইল বি সাইলেন্ট। আবার ইংলিশ? এমন একটা থাপ্পড় মারবো না তোমার মাথার ভূত সব নিচে নেমে যাবে। আমাকে কি ইনসাল্ট? ওয়েট, আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না, এক মিনিটও না। হ্যাঁ হ্যাঁ, যা নিকাল এই বাড়ি থেকে। ওই হ্যালো, এমনি এমনি চলে যাব? তুমি ভাবলে কি করে? হ্যাঁ, আমার বাবা যতগুলো টাকা পয়সা দিয়েছে তুমি এক্ষুনি আমাকে ফেরত দাও, আমি এক্ষুনি এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাব। ওকে ডান। তোমার বাবার সঙ্গে আমি যতগুলো টাকা নিয়েছিলাম সব আমি এক্ষুনি ফেরত দিচ্ছি। তবুও তোমার মতো বদমাইশ মেয়েকে আমি এই বাড়িতে রাখবো না। বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাও। আরে দাঁড়াও দাঁড়াও ভাই, ওকে এত সহজে ছেড়ে দেব? 1 বছর থেকে আমরা ওর পেছনে চাকরের মতো খেটেছি, এখন 1 বছর ও আমাদের পেছনে চাকরের মতো খাটবে। তারপর ওর বাপ যা দিয়েছে সেগুলো নিয়েও চলে যাবে। ওকে ফাইনাল। এখন আমি আমার বাবাকে ফোন করছি, তারপর আমি তোমাদের সবাইকে দেখে নিব। আঙ্কেল, ছোট মুখে বড় কথা আপনি কিছু মনে করবেন না। আপনি আপনার মেয়ের বিয়েতে টাকা পয়সা গয়নাগাটি কিসের জন্য দিয়েছেন? আমি কি সেটা জানতে পারি? কেন মা, কি হয়েছে? আপনার মেয়ে আমাদেরকে সব সময় ছোট করে। আমি যে ওর বড়, কোনো সময় রেসপেক্ট করে না। ওর কাপড় আমাদেরকে দিয়ে কেচে নেয়, ও চা থেকে ডিনার পর্যন্ত সমস্ত কিছু আমাদেরকে দিয়ে করিয়ে নেয়। নিজের হাতে কোনো দিন কিচ্ছু করে না। 3 টাইম খাওয়া দাওয়া আর মোবাইলে রিল বানানো, এছাড়া ওকে কোনো কাজ করতে দেখি না। আপনি কি এই জন্য ওকে টাকা দিয়ে বিয়ে দিয়েছিলেন যে আমরা ওর দাসী হয়ে থাকি? না না, এটা তো আমি কখনো চাইনি। ওকে আমি ভালো শিক্ষা দিয়ে বড় করেছি, যেন শ্বশুর বাড়ি গিয়ে সকলকে সম্মান দিয়ে কথা বলেন, সবাইকে রেসপেক্ট করবে, সবাইকে সম্মান দিবে, সবাইকে এক নজরে দেখবে, এই জন্য। কিন্তু তুমি যেটা বলছো এটা তো আমি কখনো চাইনি। আঙ্কেল, আপনার মেয়ে আপনার কাছে যতটা প্রিয়, আমিও আমার বাবার কাছে ঠিক ততটাই প্রিয়। দেখুন আঙ্কেল, এই বাড়িতে থাকতে হলে আমরা যেরকম থাকি ঠিক ওইভাবে থাকতে হবে ওকে। আমরা কিন্তু ওর জিগিরি করার জন্য এই বাড়িতে আসিনি। এবার আপনিই বলুন ও কিভাবে থাকতে চায়, আমাদের মতো নাকি ওর মতো? হ্যাঁ ভাই, আমার বড় বৌমা যেটা বলছে সেটা ঠিকই বলছে। আপনার মেয়ে এই বাড়ির সবাইকে কুকুর বিড়াল বানিয়ে রেখেছে। ছি ছি মা, আমি এসব কি শুনছি? আমি তোমাকে এই শিক্ষা দিয়েছি তুমি বাড়ির বড়দের সম্মান করো না, তাদের দ্বারা বাড়ির কাজ করিয়ে নাও? আমি এটা কখনোই ভাবিনি যে তুই আমার মেয়ে হয়ে এতটাই নিচে নেমে গেছিস। বাংলার একটি ছোট গ্রামের নাম কল্যাণপুর। সেখানে থাকতেন কোকিলা দেবী, এক দরিদ্র বয়স্ক মহিলা। কয়েক বছর আগেও তিনি মানুষের বাড়িতে কাজ করে কিছু টাকা রোজগার করতেন, কিন্তু বয়সের ভারে এখন আর কাজ করতে পারেন না। তার 2 মেয়ে অর্পিতা আর সাধনা। অর্পিতা সেলাইয়ের কাজ করে আর সাধনা ছোট বাচ্চাদের টিউশন পড়িয়ে সংসার চালায়। একদিন সাধনা বলল, মা, তোমাকে তো বলেছিলাম আমার ওষুধ শেষ হয়ে গেছে, আজ ফেরার পথে নিয়ে আসবে। মা, মাসের শেষে একটাও পাকা থাকে না, 2 দিন পরপরই ওষুধের খরচ, সব সামলাতে সামলাতে আর পারি না। নিজে কিছু করতে পারি না, তাই তোমাদের উপরই ভরসা রাখতে হয়। প্রতিবার বলতে ভালো লাগে না,
সবসময় আমাকেই কেন বলো? কখনো অর্পিতাকে বললে না? সেও তো সেলাই করে ভালোই আয় করে। কিছুদিন আগে তার কাছ থেকেই টাকা নিয়েছিলাম, এখন আবার বলতে লজ্জা লাগে। ও, অর্পিতাকে বললে তোমার লজ্জা লাগে, আর আমাকে বললে লজ্জা লাগে না? তোমাকে বলতে আমার দ্বিধা হয় না, সত্যি বলতে আর সহ্য হয় না। কবে এই বোঝা থেকে মুক্তি পাবো কে জানে। আমার জন্যই তোমরা এত কষ্ট করছো। আর টাকা দিতে পারবো না। অর্পিতা এলে তাকে ওষুধের টাকার কথা বলতে পারো। ঠিক আছে মা, অর্পিতাকে বলবো। তুমি সাবধানে থাকো। সাধনা কাজে চলে যায়। কোকিলা নিজের মেয়েদের জীবনে থেকে নিজেকে বোঝা মনে করতে থাকে, আর ধীরে ধীরে তার চোখ ভিজে ওঠে। এদিকে অর্পিতা পাশের বাড়িতে সেলাই করা কাপড় দিয়ে পাওনা টাকা নিয়ে ঘরের দিকে ফিরছিল। আহা, একটু টাকা তো পাওয়া গেল, কিছু নিজের জন্য রাখব, বাকিটা মাকে দেব। দূরে তখন গ্রামের কুখ্যাত দুষ্ট লোক মৃত্যুঞ্জয় তাকে দেখল। বহুদিন ধরে সে অর্পিতার পিছনে লাগছে, বিয়ে করতে চায়, অথচ অর্পিতা তাকে একদমই সহ্য করতে পারে না। ওহো, আজ তো আমার হবু বউকে দেখে দিনটাই ভালো যাবে। তুমি এখানে কি করছো? এই গ্রাম কি তোমার একার? তুমি হাঁটতে পারো, আমি পারবো না কেন? এত যাওয়ার তাড়া কেন সুন্দরী? একটু কথা বলা যাক। রাস্তা ছাড়ো মৃত্যুঞ্জয়, না হলে আমি চিৎকার করব। রাস্তা ছাড়ো মৃত্যুঞ্জয়, না হলে আমি চিৎকার করব? আরে রাগের কি আছে? হবু বউয়ের সাথে একটু কথা বলতেই তো এসেছি। কতবার বলেছি তোমাকে আমি ঘৃণা করি, তোমাকে কখনো বিয়ে করব না। ভালোবাসো বা না বাসো, বিয়ে তুমি আমাকেই করবে। তোমার ডলি আমিই তুলব। আমি মরব, কিন্তু তোমাকে বিয়ে করব না। অর্পিতা কাঁদতে কাঁদতে দৌড়ে চলে গেল। মৃত্যুঞ্জয় পেছন থেকে জোরে হেসে উঠল। অর্পিতা কাঁদতে কাঁদতে বাড়ি ফিরল। তাকে দেখে কোকিলা ভয় পেয়ে বললেন, কি হয়েছে মা? এমন অবস্থা কেন হয়েছে? কেউ কিছু বলেছে? মা, ওই মৃত্যুঞ্জয় আবার আমাকে বিরক্ত করেছে। এখন তো বাড়ির বাইরে বেরোতেও ভয় লাগে। এই মৃত্যুঞ্জয়টা তো সর্বনাশ করে দেবে। কি চায় সে? সে বলে আমাকে বিয়ে করবে। মা, আমি মরে যাব, কিন্তু তাকে বিয়ে করব না। কোকিলা মেয়েকে বুকে টেনে নিয়ে বললেন, যতদিন আমি বেঁচে আছি তার সেই নোংরা মনোভাব সফল হতে দেব না। খুব শিগগিরই তোমাদের দুজনের জন্য ভালো ছেলে দেখে বিয়ে দেব। তারপর থেকে কোকিলা দুই মেয়ের ভবিষ্যৎ নিশ্চিন্ত করতে ভালো পাত্র খোঁজা শুরু করলেন। এদিকে রাজশাহী শহরের বিখ্যাত কাপড় ব্যবসায়ী বিশ্বজিৎ সেন তার দুই ছেলে ঋত্বিক এবং অরিন্দমের জন্য ভালো মেয়ে খুঁজছিলেন। ঠিক তখনই তাদের কাছে অর্পিতা ও সাধনার ছবি পৌঁছে গেল। বিশ্বজিৎ সেন বললেন, দেখো, এরা অর্পিতা আর সাধনা, দুই বোন, খুব ভালো পরিবার। ঋত্বিক ছবিতে অর্পিতাকে দেখেই পছন্দ করে ফেলল। অর্পিতা বয়সে ছোট, তাই ওকে অরিন্দমের জন্য ভেবেছিলাম, কিন্তু তুমি যদি অর্পিতাকে চাও তবে অরিন্দমের সাথে সাধনার কথাই ভাবব। কোনো সমস্যা আছে তোমার? না বাবা, আপনি যে ঠিক করবেন সেটাই আমার কাছে ঠিক। কল্যাণপুর গ্রামের ধনী ব্যবসায়ী বিশ্বজিৎ সেনের দুটি ছেলে ঋত্বিক ও অরিন্দম। সব ঠিক আছে, তাহলে আমি কোকিলা দেবী ও তার মেয়েদের বাড়িতে ডেকে নেব, সামনে সব কথা বলবো, ঠিক আছে? দেখো, আমি তোমাদের জন্য কিছু ছবি এনেছি, ঋত্বিক আর অরিন্দম। বলো তো, তোমাদের কি মনে হয় এরা কেমন ছেলে? মা, বড় ছেলের নাম ঋত্বিক আর ছোট ছেলের নাম অরিন্দম। দুজনেই বাবার ব্যবসা সামলায়। মা, তুমি যা ঠিক করবে তাই ঠিক। অরিন্দম দেখতে ভালোই তো, আমার সঙ্গে মানাবে। আর যদি তোমার ভালো লাগে তবে দিদার সঙ্গে ঋত্বিক দাদাকে মানাবে। না মা, অর্পিতার বিয়ে হবে ঋত্বিকের সঙ্গেই। কিন্তু কেন মা? আমি তো বড়, আমারই তো বড় ছেলের সাথে বিয়ে হওয়া উচিত। বিশ্বজিৎ বাবুও তো প্রথমে তাই ভেবেছিলেন, কিন্তু ঋত্বিক তোমার ছবিটা দেখেই অর্পিতাকে পছন্দ করে ফেলেছে, আর তোমার জন্য অরিন্দমকে ঠিক করা হয়েছে। এই কেমন কথা? আমি বড়, তাই আমারই বড় ছেলেকে পাওয়া উচিত। মা, তুমি কেন না ঋত্বিকের সঙ্গে আমার বিয়ের কথা বলো? দিদি, আমি অরিন্দমের সঙ্গেও ঠিক ছিলাম, তুমি বললে আমি সরে যাব। না মা, এমন করলে সম্পর্কটাই ভেঙে যাবে। ঋত্বিক অর্পিতাকেই চায়। শৈশব থেকে অর্পিতা সব কিছুই পেয়ে যায়, এবার আমার পছন্দের ছেলেটাও তাকে পেয়ে গেল। সে আমার বোন নয়, সে আমার দুর্ভাগ্য। শেষ পর্যন্ত ঠিক হলো
অর্পিতা ঋত্বিক এবং সাধনা অরিন্দম দুটো বিয়েই পাকা। কিন্তু সাধনার মনে আগুন জ্বলতেই দলল। সে ঠিক করল অর্পিতাকে সুখে থাকতে দেবে না। গ্রামের গুন্ডা মৃত্যুঞ্জয় যখন শুনল অর্পিতার বিয়ে ঋত্বিকের সঙ্গে ঠিক হয়েছে, সে রাগে উন্মত্ত হয়ে গেল। সে সরাসরি কোকিলার বাড়িতে গিয়ে ভাঙচুর শুরু করে দিল। এভাবে কি হতে পারে? এবার দেখবো আমি। এই কি করছে? থামো। বছর ধরে বলে আসছি অর্পিতাকে বিয়ে করব, আর তুমি না বলে অন্যের সঙ্গে বিয়ে ঠিক করে দিলে। অর্পিতা তোমাকে ভয় পায়, সে তোমাকে চায় না, কতবার বলেছে। সে কি চায় না চায় তাতে আমার কিচ্ছু যায় আসে না। সে আমাকে বিয়েই করবে, আর না করলে অন্য কাউকে তো করতেই দেব না। আমি আমার মেয়েকে তোমার মতো লোককে কখনোই দেব না। এক্ষুনি বেরিয়ে যাও। যাকে খুশি ডাকো, আমি এখান থেকে সরব না। দেখি কারা তো সাহস। তখন কোকিলা ঘরের ভেতর ছুটে গিয়ে একটি ধারালো ছুরি নিয়ে বেরিয়ে এলেন। তার চোখ লাল, গলায় যেন বজ্রের গর্জন। মৃত্যুঞ্জয় মুহূর্তে ভয় পেয়ে পিছিয়ে গেল। কোকিলার চিৎকারে আশেপাশের গ্রামবাসীরা দৌড়ে এসে জড়ো হয়ে গেল। মৃত্যুঞ্জয় পালিয়ে গেল। দেখতে দেখতে বিয়ের দিন ঘনিয়ে এলো। অর্পিতা ও সাধনা দুজনে সাজগোজ করে বসে আছে। বিশ্বজিৎ সেন কোকিলাকে ডেকে বললেন, এসো কোকিলা দেবী, এগুলো কিছু গয়না, ঋত্বিকের মায়ের গয়না। তার শেষ ইচ্ছা ছিল এগুলো দুই বৌমার মধ্যে ভাগ করে দিতে। তুমি এখন গিয়ে অর্পিতার সাধনার হাতে তুলে দাও। এই কি মা, অর্পিতাকে এত বড় হার আর এত দামি ঝুমকো দিলে, আর আমার ভাগে দিলে পুরনো গলার চেন? মা, দুজনেরই সমানই তো দিলাম। তোমারটা একটু হালকা হলেও নকশা ভালো। এমন রাগ করছো কেন? সমান দিলেন? চোখে কি দেখে বুঝলেন? সবসময় অর্পিতাই বেশি পায়, আর আমি সবসময় কম। শান্ত হ, কেউ শুনে ফেলবে। অর্পিতা বড় বউ, তাই একটু বেশি দেওয়া হলো। তুমিও তো পেয়েছ। দিদি, তুমি চাইলে আমার হারটা নাও, আমি ছোটটাই পরব। চুপ, কেউ দেখে ফেললে বিপদ হবে। যা দেওয়া হয়েছে তাই নাও। এই ঘটনার পরে অর্পিতা বড় বউ হওয়ায় বেশি সম্মান, আদর ও গুরুত্ব পেতে লাগল। এতে সাধনা ভিতরে ভিতরে পুড়তে লাগল। অর্পিতা ও ঋত্বিক সুখে সংসার করতে লাগল। এক রাতে ঋত্বিক জিজ্ঞেস করল, তুমি কত দূর পর্যন্ত পড়াশোনা করেছো? বাড়ির দায়িত্ব ছিল, ঠিকমতো পড়াশোনা হয়নি। পরে সেলাই শিখে টাকা রোজগার করতাম মাকে সাহায্য করতে। যদি আবার পড়ার সুযোগ পাওয়া যায়? মন থেকে চাই, কিন্তু এখন আর সে সুযোগ কোথায়? আমি সিদ্ধান্ত নিয়েছি তুমি আবার পড়াশোনা শুরু করবে। তোমার পরিচয় শুধু আমার স্ত্রী হওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। সত্যি আমি আবার পড়তে পারবো? অবশ্যই, পড়ার কোনো বয়স নেই। কালই তোমার ভর্তি করানোর জন্য স্কুলে যাব। অর্পিতার মনে নতুন স্বপ্ন জাগল। অন্যদিকে অরিন্দম অত্যন্ত ভালো স্বভাবের হলেও সাধনা কখনোই খুশি থাকত না। সে চেঁচিয়ে বলল, এই বাড়িতে থাকা যায় না, শান্তি নেই, আরাম নেই। কি হলো? কেন এত রেগে আছো? দিনভর আমি খাটি, তুমি শুধু বই নিয়ে বসে থাকো। তোমার সঙ্গে বিয়ে করে আমি কোনো সুখ পাইনি। কে কি বলেছে আমাকে বলো। তুমি কিছু করবে? তুমি তো কাপুরুষ। আমি চুপ থাকি বলে আমাকে অপমান করবে? কেন এমন বলছো? তাহলে গিয়ে তোমার দাদা আর বৌদিকে বলো, ওদের সঙ্গে লাগো। শুধু আমাকেই চেঁচাও কেন? আমি ওদের সাথে লাগতে যাব কেন? কারণ পিতাজি সব দায়িত্ব ঋত্বিককে দেয়। তুমি তো ব্যবসায় শুধু একজন সামান্য সহকারী। যেখানে তোমার সম্মান নেই, সেখানে আমার কি সম্মান থাকবে? সাধনার কথা অরিন্দমের হৃদয়ে বিষ ঢেলে দিল। সে তার নিজের দাদা আর বাবার প্রতিও রাগ অনুভব করতে লাগল। আমি তো ভেবেছিলাম তুমি নাস্তা নিয়ে এসেছো। যাক, আর সময় নেই, দেরি হয়ে গেছে, আমি চললাম। আমি নাস্তা বানাতে পারতাম, কিন্তু রান্নাঘরে ঢুকতেই আমাকে অপমান সহ্য করতে হলো। কি? তোমাকে অপমান করলো কে? এত সাহস হলো কে? কেউ না, থাক, তোমার তো দেরি হচ্ছে, তোমাকে বারান্দা পর্যন্ত দিয়ে আসি। না আস্থা, কথা ঘোরাবে না। পরিষ্কার করে বলো, কে তোমাকে অপমান করলো? আমি থাকতে কে এমন সাহস দেখাবে? কিছু বিশেষ না, আমি নাস্তা বানাতে গিয়েছিলাম, তখন ঠাকুরদা চিৎকার করে বললেন, এখন থেকে তার নাস্তা আগে তৈরি হবে। বললেন রান্নাঘর কারো একার নয়। কি? আনন্দদা এ কথা বলেছে?
আস্থা, তুমি সত্যি বলছো? ও তো কখনো এমন কথা বলে না। আমিও তাই ভেবেছিলাম। প্রথমবার এমন রাগে আমাকে বলল, জানি না কি হয়েছে। অরিন্দম কাজে বের হয়ে যায় জয়পুরে। আস্থা মনে মনে আনন্দের আচরণ ভাবতে থাকে, মন খারাপ হয়। বিশ্বজিৎ 10 বিঘা জমি কেনে এবং মালিকানা ঋত্বিকের নামে করে দেয়। এই খবর পেতেই সাধনা অরিন্দমকে জানায়, বাবা, ছোটবেলা থেকে আপনি যা বলেছেন তাই করেছি, কখনো বিরোধ করিনি, কিন্তু আজ আমার সঙ্গে এমন করবেন ভাবিনি। কি বলছো? আমি কি করলাম? আপনি সব সময় দাদাকেই বেশি মান দিয়েছেন। বিয়েতে তার পছন্দ, খাবারে তার পছন্দ, পড়াশোনায় তার মত। আমি কোথায়? আমার তো কিছুই গুরুত্ব নেই। এসব কি বলছো আনন্দ? তোমরা দুজন আমার চোখে সমান। না, সব কথা মিথ্যে নয়। ব্যবসার বড় সিদ্ধান্তে দাদার মত চলে। দাদাকে পাঠান আর আমাকে সাধারণ সহকারী করে রেখেছেন। কারণ প্রণব তোমার থেকে বড় আর বুঝদার। ও বড় বলে সব সুবিধা পাবে? আপনি 10 বিঘা জমি তার নামে করলেন, আমাকে কি দিলেন? একদম যথেষ্ট। বাজে কথা বন্ধ করো। আমাকেও জমি চাই, আলাদা বাড়ি চাই, আর আমার স্ত্রীর জন্য আলাদা রান্নাঘর চাই, না হলে এই বাড়ি জ্বালিয়ে দেব। বিশ্বজিৎ হতবাক হয়ে যায়। এমন ছেলে সে কখনো দেখেনি। কয়েকদিন পর রাতে বিশ্বজিৎ 2টি কাগজ নিয়ে ঋত্বিকের কাছে আসে। আপা, এত রাতে জেগে আছেন? সব ঠিক আছে তো? সারা জীবন তোমাকে দায়িত্ব দিয়েছি, আজ শেষ দায়িত্ব দিচ্ছি। আশা করি এটাও পালন করবে। পাপা, বলুন, আমি আছি তো। তোমার মা চলে যাবার পর চেষ্টা করেছি তোমাদের দুজনকে সুখ দিতে, হয়তো পুরোপুরি পারিনি। পাপা, আপনি না থাকলে আমরা আজ কোথায় থাকতাম? আপনিই আমাদের সব। তুমি খুশি, কিন্তু তোমার ভাই নয়। সেভাবে আমি তাকে গুরুত্ব দিই না। এগুলোতে আমার সমস্ত জমি তোমাদের দুজনের নামে সমান ভাগে লেখা আছে। যদি আমি না থাকি, তুমি আনন্দকে তার অংশ ভালোভাবে দিয়ে দেবে, বুঝলে? পাপা, আপনি থাকেন, আপনিই বুঝিয়ে দিন। না, সে রাগে আছে। দায়িত্ব তোমাকে দিলাম। সেদিন রাতেই নিদ্রার মধ্যে বিশ্বজিৎ মারা যায়। ঋত্বিক ভেঙে পড়ে, কিন্তু অরিন্দম ও সাধনার চোখে তেমন দুঃখ দেখা যায় না। সাধনা অরিন্দমকে উস্কাতে থাকে, এখন সময় এসেছে, তোমার ভাগ্যই ঠিক করবে। ঋত্বিককে দেখেছ কতটা দুঃখে আছে? আমরা চাইলে তার সুখ ছিনিয়ে নিতে পারি। দেখলে তো, যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হলো। সব দাদা নিয়ে নিল, আমরা দাসের মতো থাকব। বিশ্বাস হচ্ছে না পাপা এমন করতে পারে। তুমি কি সত্যি তার ছেলে? কোনো বাবা এমন করে? চুপ করো। এখন দাদা রাজ করবে আর আমরা দেখব। অর্পিতার রান্নাঘর দখল করে নেবে, তোমাকে অপমান করবে। ভালো হলো পাপা মরে গেছে, না হলে আমিই মেরে দিতাম। দূর থেকে লুকিয়ে দাঁড়িয়ে ঋত্বিক সব শুনে ফেলে। তার অন্তর ঘৃণায় ভরে ওঠে। 1 মাস পর ঋত্বিক অর্পিতা এবং কোকিলাকে নিয়ে নদীর ধারে আসে। অরিন্দম ও সাধনাকে ডেকে পাঠায়। দুপুরে নদীর ধারে কেন ডাকলে? আজ সব হিসাব পরিষ্কার হবে। হিসাব? কিসের? পাপা মারা যাওয়ার আগে আমাকে কিছু দায়িত্ব দিয়ে গেছেন, আজ তা পালন করছি। পাপা তো সব দায়িত্ব সবসময় তোমাকেই দিত, নতুন কি? আজ তোমার ভুল ধারণা ভাঙবে, এই নোংরা জেদও দূর হবে। এই দেখো, মোট 20 বিঘা জমি, 10 তোমার 10 আমার, বাড়িও সমান ভাগে বন্টন করা। মানে আমি এতদিন যা ভেবেছি সব ভুল। হ্যাঁ, আর পাপা মারা যাওয়ার পর যেসব কথা আমি তোমার স্ত্রী থেকে শুনেছি, তারপর সিদ্ধান্ত নিয়েছি আমরা আলাদা থাকব। আলাদা বাড়ি, আলাদা ব্যবসা, আলাদা রান্নাঘর। এইটাই তোমার রান্নাঘর, এখানেই তোমরা নিজের মতো রান্না করবে, ঝগড়া আর হবে না। দাদা, শ্রদ্ধার কথায় ভুল করেছি, তোমায় ভুল বুঝেছি। মনে হতো আপনি আর পাপা আমাকে অবহেলা করেন, সেই ভুল ধারণা থেকেই এত অন্যায় করেছি।